আত্রেয়ী আড্ডের লেখা গল্প দত্তক পুত্র। ও গিন্নি, চলো না একটা সিনেমা দেখে আসি। সেদিন বাবলু নিতার সাথে বলাবলি করছিল ঋত্বিক রোশনের একটা সিনেমা এসেছে, ওরা দেখতে যাবে। দারুণ হয়েছে বুঝলে। আলপনা দেবী পানের ডিবে থেকে একটা সাজানো পান তুলে মুখে ঢুকিয়ে বললেন। পই পই করে বললুম, বয়স হয়েছে, অত মাংস খেয়েও না। তা কে শোনে কার কথা? নাও, হলো তো বদহজম। সুবিমলবাবু একটু নড়ে চড়ে উঠে বসে বললেন, কি কথার কি জবাব? বদহজম হয়েছে কখন বললাম? বদহজম না তো কি? মাজার ব্যথায় কোঁকো করছো, তুমি যাবে সিনেমায়, তারপর তুলে আনবে কে শুনি? গত তো কম নয়। এতবার বলেছি রাতে রুটি কম খাও, তাতে না 7-8টার কমে উদরপূর্তি হয় না। নিজেও ভোগো আর আমাদেরও ভোগাও। গিন্নি, খাওয়ার খোঁটা দেবে না বলে দিলাম। বেশ করব, খাবো। আমার পয়সা, আমি খাবো, তাতে কার বাপের কি? হ্যাঁ হ্যাঁ, যত পারো গেল, আমার কি। তবে ভাঙা কোমর নিয়ে শরীরের ওজন ধরে রাখতে গিয়ে আমার সাহায্য চেয়েও না। ধুর, সিনেমা যাবার কথা বললাম আর তুমি কী সব শুরু করলে। হুম, সিনেমা কলসিরও স্বাদ হয় চিত হয়ে শোবার, আর গামছারও স্বাদ হয় ধোপা বাড়ি যাবার। ও বাবা, তুমি তো দেখি সিনেমার ডায়লগ ঝেড়ে দিলে, ঝগড়াটাও নিজের ভাষায় করতে পারো না। ইস, কি কথা! এটাকে ঝাড়া বলে না, বলো অনুপ্রাণিত হওয়া। ভাবো একবার, সেই কোন আমলের সিনেমা, 74.5, এখনও ডায়ালগ মানুষের মুখে মুখে ঘোরে। এতবার দেখেও যেন মন ভরে না। মলিনা দেবী আর তুলসী চক্রবর্তী, কি অভিনয়! এখন আর সেসব কোথায়? মনে দাগই কাটে না কোনো সিনেমা। সুবিমলবাবু আবার বপুর শরীরটা বিছানায় এলিয়ে দিয়ে বললেন, আজকাল কিন্তু ভালো ভালো ছবি হচ্ছে গিন্নি, তাই তো বলছি চলো দেখে আসি। আলপনা দেবী মুখ বাঁকিয়ে বললেন, আগে কোমর ঠিক করো। সুবিমলবাবু মুখ কালো করে বললেন, পড়ে গেলাম তাই না কোমরের হাড় সরে গেল? নইলে আর কোন রোগ আছে শুনি? না সুগার, না প্রেশার, না কোলেস্টেরল। কেন, থাকলে ভালো হতো বুঝি? আমি তাই বললাম? তুমি না কেমন বুড়িয়ে গেছো। না না, কে বলল বুড়িয়ে গেছি? ঘাড়ে মাথায় নাতি নাচানাচি করছে, এখনো তো কচি খুকি আছে কি না। ওই দেখো, শরীরের বয়স কি তুমি আটকাতে পারবে? আসল তো মনের বয়স। ওইটা সবুজ রাখতে তো স্নো ক্রিম পাউডার কিছুই লাগে না। পাশের ঘর থেকে নিতা ছুটে এসে বলল, আবার তোমরা ঝগড়া শুরু করলে? বুবুনের কাল পরীক্ষা, জানোই তো, ওকে পড়াতে আমার কাল ঘাম ছুটে যায়। এখনই একটু দেখে নিই, বিকেলের দিকে আবার একটু বেরোবো। বাবা, 5 বছরের ছানা, তার পরীক্ষার জন্য মায়ের ঘুম উড়ে যাচ্ছে। বোর্ডের পরীক্ষার সময় কি করবি রে? সে যাই হোক, ছোট থেকে শক্ত হাতে ধরলে বড় হলে চিন্তা কম হবে। এখন ধরে বেঁধে না বসালে পড়ার অভ্যেসটাই তো তৈরি হবে না। নিতার কথায় তেমন আমল না দিয়ে আলপনা দেবী বললেন, ঝগড়া কি এমনি করি? তো শ্বশুরের কথাটা একবার শোন। এই অথর্ব লোক নাকি সিনেমা দেখতে যাবে। কি যেন নাম বলল? কি 30? নিতা বলল, ও সুপার 30, ভালোই তো, আমরা যাচ্ছি। তোমাদেরও 2টো টিকিট কাটতে বলছি তাহলে তোমাদের ছেলেকে। তো এটার জন্য ঝগড়া কিসের? সুবিমলবাবু উত্তেজিত হয়ে বললেন, দেখো না, একটু কোমরের ব্যথা বলে বন্দি হয়ে থাকবো নাকি? কেটে ফেলো টিকিট। আলপনা দেবী মুখ ভেঙচে বললেন, কেটে ফেলো টিকিট? বুবুন কার কাছে থাকবে শুনি? আরে মা, ওকেও নিয়ে যাব। হ্যাঁ, তাহলেই হয়েছে। ওই ল্যাস কাটা হনুমান থাকলে তোমাদের সুপার 30-র 12টা বেজে যাবে। ওইটুকু ছেলে, ওর গিয়ে কাজ নেই। তোর শ্বশুরকে নিয়ে যা, সাত যখন জেগেছে। না হলে ওই নিয়ে ঘ্যান ঘ্যান করে আমার কানের পোকা বার করে দেবে। নিতা এবার সুবিমলবাবুর দিকে তাকিয়ে চোখ টিপে একটু হেসে বলল, আজকে তো রবিবার, মায়ের আড্ডা আছে না? ওইটা মিস করা যায় বলো? তার উপর পিসিমণি আসবে, ননদ বৌদিতে গপ্প করবে। আলপনা দেবী ভুলেই গেছিলেন আজকে মঞ্জু আসবে। উনি যেন না যাওয়ার একটা দারুণ ছুতো খুঁজে পেলেন।
প্রতি রবিবার আলপনা দেবী ওনার পাড়ার বান্ধবীদের নিয়ে একটু গল্প সল্প করেন। রবিবার দুপুরের পর বাবলু আর নিতা সাধারণত থাকে না। সারা সপ্তাহ অফিস করে দুজনেই এই একটা দিন একটু এদিক ওদিক ঘুরতে বেরোয়। তবে বুবুন ওদের সাথে যায় না। ওর দাদু ঠাম্মির সঙ্গেই বেশি ভালো লাগে। সুবিমল বাবু অবশ্য একটু মুশকিলে পড়েন। ওই মহিলা মহলে ওনার প্রবেশ নিষেধ। ওই সময়টুকু বুবুনকে নিয়েই তখন কাটান। আর সুবিমল বাবুর একমাত্র বোন মঞ্জু দেবী, সে তো বৌদি অন্তঃপ্রাণ। দুজনের বয়স প্রায় কাছাকাছি, তাই জমেছেও ভালো। মঞ্জু দেবীর দুটি ছেলে মেয়ে। মেয়ে রূপালীর বিয়ে হয়ে গেছে। বরের কাজের সূত্রে সে এখন বিদেশে। আর ছেলে রূপেশ কোনো রকমে উচ্চ মাধ্যমিক পাশ করে পড়াশোনার পাঠ চুকিয়ে দিয়েছে। মঞ্জু দেবীর স্বামী প্রতাপ দত্ত মারা গেছেন বছর 2 হলো। তবে বাপের অগাধ সম্পত্তি দেখে ছেলেও ঠুঁটো জগন্নাথ হয়ে বসে আছে। প্রতাপবাবু আবার ছেলের এমন বাউন্ডুলে আচরণ মোটেই বরদাস্ত করতেন না। তাই বাবার সাথে রূপেশের বনিবনা হতো না মোটেই। প্রতাপবাবু মঞ্জু দেবীকে বলতেন, তোমার আশকারাতেই ছেলে বকে গেল। সত্যি, মঞ্জু দেবী ছেলেকে বড্ড বেশি মাথায় তুলে ফেলেছেন। এমন অন্ধ স্নেহ যে ওর ভবিষ্যতের জন্য খারাপ হতে পারে, তা কেউই মঞ্জু দেবীকে বোঝাতে পারেনি। অবশেষে এমনটাই স্থির হলো সুবিমলবাবু ছেলে বৌমার সাথে সুপার 30 দেখতে যাবেন। পাড়ার লোকেরা সুবিমলবাবুর পরিবার দেখে হিংসে করে। এমন সুন্দর সম্পর্ক আজকাল পাওয়া ভার। শ্বশুর শাশুড়ি ভালো, তা বউকে নিয়ে সমস্যা, নয়তো তার উল্টোটা, বনিবনা হওয়াই মুশকিল। কিন্তু এই পরিবারে সবাই কেমন সুন্দর মিলেমিশে আছে। না হলে আজকালকার কোন ছেলে বউ শ্বশুরকে নিয়ে সিনেমা দেখতে যায়? রেডি হবে বলে নিতা আলমারি থেকে ওর জিন্সটা বার করে বাড়ি মাথায় করে ফেলল। আলপনা দেবী ছুটে ওর ঘরে ঢুকতে গিয়ে হোঁচট খাচ্ছিলেন আর একটু হলে। নিতা সামলে নিল। আলপনা দেবী বললেন, কী রে, চেঁচিয়ে সারা পাড়ার লোকের ঘুম ভাঙিয়ে দিলি তো? কি হলো শুনি? আরে, আমার এই জিন্সটা এভাবে কে সেলাই করলো? এটা আজকে পরবো তো। ও তাই বল। তা সেদিন দেখলুম প্যান্টটা খাটের উপর ফেলে রেখেছিস, নিচের দিকটা একেবারে ছিঁড়ে গেছে, তাই একটু সেলাই করে দিলাম। তারপর বাবলুকে বললেন, সত্যি বাবা, ও না হয় ছেঁড়া প্যান্ট পরে পয়সা বাঁচাচ্ছে, তুই তো একটু কিনে দিবি নাকি? বাবলু আর নিতে এবার দুজনে হেসে গড়াগড়ি খাচ্ছে। বাবলু বলল, আরে মা, ওটা ওই রকমই, ছেঁড়া না, ওটাই স্টাইল। আলপনা দেবী ভুরু তুলে বললেন, পয়সা দিয়ে আজকাল লোকে ছেঁড়া প্যান্ট কিনছে? হায় রে ঈশ্বর, কি যুগ পড়ল। দে তাহলে, আমি সেলাই খুলে দিচ্ছি। নিতা হাসতে হাসতে আলপনা দেবীকে জড়িয়ে ধরে বলল, তুমি যখন এত কষ্ট করে সেলাই করলে, আমিও এটাই পরবো, খারাপ লাগছে না তো? ওরা বেরিয়ে যাবার পর আলপনা দেবীর বান্ধবীরা এলেন। এমনিতে অন্যদিন চা বিস্কুটি খেয়ে আড্ডা জমে, তবে আজ মঞ্জু দেবী আসবেন বলে একটু ঘুগনি বানিয়েছেন আলপনা দেবী। আড্ডার টপিক হিসেবে ধর্মকর্ম, ঠাকুর দেবতা থেকে শুরু করে সিনেমা, পরনিন্দা, পরচর্চা কিছুই বাকি থাকে না। আজ মঞ্জু দেবী আসায় অবশ্য বাকিগুলো বাদ হয়ে শুধু পিএনপিসিটাই চলছে। উফ, উনি কিছু সমালোচনা করতে পারেন বটে। নিজের বাড়ি থেকে পরের বাড়ির হাঁড়ির খবর ওনার নখদর্পণে থাকে। উল্টো দিকের বাড়ির বুম্বার মা কার সাথে ঘুরছে, পাড়ার কোন মেয়ে কোন ছেলের সাথে প্রেম করছে, পাশের বাড়ির অলকা বৌদি এই নিয়ে কটা ফ্রিজ বদল করলেন, সব খবর ওনার হাতের মুঠোয়। মঞ্জু দেবী এই ব্যাপারটায় আলপনা দেবী একটু বিরক্ত হন। তবে যার যেমন স্বভাব। প্রতাপবাবু বলতেন, অন্যের হাঁড়ির খবর যেভাবে রাখো, ছেলেটার খবর যদি তেমন করে রাখতে, তাহলে ছেলেটার পড়াশোনাটা খারাপ হতো না। কিন্তু এসব কথায় উনি কোনোদিনই কর্ণপাত করেননি। উল্টে ছেলের সম্বন্ধে কিছু বললেই তেলে বেগুনে জ্বলে উঠতেন। সবসময় মুখে একটাই কথা, বড় হলে ঠিক শুধরে যাবে। প্রতাপবাবু বলতেন, 1 তো পেরোলো, আর কবে বড় হবে তোমার ছেলে? মঞ্জু দেবী নিরুত্তর থাকতেন, যেন এসব ফালতু কথা। আজ আড্ডা বেশ জমে উঠেছে। সুবিমলবাবু ছেলে বৌমার সাথে সিনেমা দেখতে যাওয়া নিয়ে মহিলা মহলে বেশ হাসাহাসি হলো। মঞ্জু দেবী বললেন, দাদার এমন কাবাবে হাড্ডি হবার শখ কেন হলো বৌদি? আলপনা দেবী বললেন, তোমার দাদার কি আর বয়স বেড়েছে? এই বুড়ো বয়সে এখন আমাকে বুড়ো খোকাকে মানুষ করতে হচ্ছে, দেখছো না? বুড়ো খোকার আবদার না মানলে সারা দিন হাঁড়ি মুখ করে বসে থাকবে, ওটা আবার আমার পোষায় না। সবাই হো হো করে হেসে উঠল। মাঝখান থেকে বুবুন বলল,
দাদাইকে তুমি বুড়ো খোকা বললে ঠাম্মি? দাঁড়াও, দাদাই আসুক, ঠিক বলে দেব। আলপনা দেবী বুবুনের মুখ চেপে বললেন, প্লিজ দাদু ভাই, কিচ্ছু বলিস না, তাহলে তোর দাদাই আমাকে আর আস্ত রাখবে না। মঞ্জু বুবুনের গাল টিপে বললেন, পাকুরাম হয়েছে এক্কেবারে। সত্যি বৌদি, বুবুন এত মিষ্টি। আলপনা দেবী হেসে বললেন, যাকগে, তোমার রূপুর খবর কি? মঞ্জু দেবীর মুখটা কেমন হয়ে গেল, যেন এতজনের মাঝে রূপুর খবর জিজ্ঞাসা করে আলপনা দেবী অন্যায় করে ফেলেছেন। আলপনা দেবী ব্যাপারটা বুঝে থেমে গেলেন। যাই, আমি চা আনি। মঞ্জু, তোমার প্রিয় ঘুগনি আছে কিন্তু। পাশের বাড়ির বিশাখা দেবী মঞ্জু দেবীর দিকে তাকিয়ে মজা করে বললেন, যাক, তোমার জন্য আমাদের আজ ঘুগনি জুটল। প্রত্যেক রোববার এসো ভাই, তোমার দৌলতে আমাদের ভোজনটাও ভালো হবে। আড্ডা সমাপ্তির পরে সবাই চলে গেলে মঞ্জু দেবী আলপনা দেবীকে বললেন, জানোই তো রূপু কেমন, সবার মাঝে হাটে হাঁড়ি ভাঙার উদ্দেশ্য ছিল নাকি তোমার? আলপনা দেবীর বুকে তীরের মতো বিঁধল কথাটা। উনি বললেন, এসব কি বলছো মঞ্জু? আমি অত ভেবে কিছু বলিনি। মঞ্জু দেবী নিজেকে ফের সংযত করে বললেন, যাকগে, ছাড়ো, কি আর বলি বলো, রূপু আজকাল বড্ড বাড়াবাড়ি করছে। সেদিন তো নেশায় বুঁদ হয়ে এসে আমার সাথে কথা কাটাকাটি করে প্রায় গায়ে হাত তুলতে যাচ্ছিল। আলপনা দেবী প্লেট ধুতে ধুতে বললেন, আমি কখনো কিছু বলিনি মঞ্জু, কিন্তু আজ আর না বলে পারছি না। ছেলেকে তুমি বড্ড আদর দিয়ে ফেলেছ। ভালোবাসার সাথে সাথে কিন্তু শাসনটাও করা দরকার, সেটা একেবারেই করনি। এখন আর নাকি কেঁদে কি করবে বলো? মেয়ে তো আর বিদেশ থেকে তোমাকে দেখতে আসবে না। মঞ্জু দেবী হঠাৎই ভীষণ রেগে উঠলেন। উনি বললেন, যে কিনা নিজের পেটে সন্তান ধারণ করতে পারলো না, সে আবার আমাকে ছেলে মানুষ করা শেখাচ্ছে। ওই তো দত্তক ছেলে, তার আবার কথা। আলপনা দেবী অবাক হলেন, মঞ্জুর কথায় ভীষণ আঘাত পেলেন। আলপনা দেবী বিয়ে হয়ে আসা স্তক শ্বশুরবাড়িতে মঞ্জু দেবী ছিলেন তার একমাত্র প্রিয় বন্ধু। মঞ্জু দেবীও বৌদি বলতে অজ্ঞান। স্বজন ছেড়ে আসার কষ্টটা আলপনা দেবী উপলব্ধি করতে পারেননি একমাত্র মঞ্জু দেবীর জন্য। যখন জানতে পারলেন যে উনি আর কখনো সন্তান ধারণ করতে পারবেন না, শাশুড়ি আর পাড়া প্রতিবেশীদের গঞ্জনায় জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল, তখন কিন্তু বাবলুকে দত্তক নেবার ব্যাপারে মঞ্জু দেবী ওনাকে সাহস জুগিয়েছিলেন। আর সকলে তো বলেছিল, যতই হোক নিজের রক্তের সন্তান তো আর নয়। এমন হৃদয় বিদারক বাক্যবাণেও আলপনা দেবী ভেঙে পড়েননি। সে তো শুধুমাত্র মঞ্জু দেবীর জন্যই। এমনকি সুবিমলবাবুও প্রথম প্রথম বাবলুকে মেনে নিতে চাননি মন থেকে। সবটাই যেন করা হয়েছিল আলপনা দেবীর মুখ চেয়ে। তবে ওই সংসারে ছেলে হয়ে উঠতে বাবলুর খুব বেশি সময় লাগেনি। মাস চারেক বয়সে মন ভোলানো হাসি দিয়ে কবজা করেছিল ঠাকুরমা আর বাবার মন। তারপর হামা দিতে শেখার পর থেকে তো কথাই নেই। পাড়া প্রতিবেশী লোকজনও ওকে আদর না করে থাকতে পারত না। তারপর থেকে সবাই কেমন ভুলেই গিয়েছিল বাবলুকে ওরা দত্তক নিয়েছে। সবাই জানলো এ নিয়ে আর চর্চা হয়নি কখনো। মঞ্জু দেবীর কোলে পিঠে মানুষ হয়েছে বাবলু। ও তো পিসিমণি বলতে অজ্ঞান। মনে পড়ে মঞ্জু দেবী বিয়ের পরের দিন যখন শ্বশুরবাড়ি যাচ্ছেন, ভাইপো আর পিসিতে সে কি কান্না জুড়েছিল। আর সেই মঞ্জু দেবীর মুখে এমন কথা বড্ড বেমানান ঠেকছে। আলপনা দেবী নিজের কানকেও বিশ্বাস করতে পারছেন না। কে জানে ছেলে মানুষ করতে না পারার যন্ত্রণাগুলো হয়তো এভাবেই বহিঃপ্রকাশ ঘটছে। মঞ্জু দেবীর কঠোর কথাগুলো আজকে যেন বিরাম নেই। আলপনা দেবীকে যা নয় তাই বলে যাচ্ছেন এক নাগাড়ে। আলপনা দেবীর পাড়ার বন্ধুরা চলে যাবার পর দরজা বন্ধ করা হয়নি। কখন যে বাবলুরা সিনেমা দেখে ফিরে এসে পিছনে দাঁড়িয়েছে তা কেউ খেয়াল করেনি বুবুন ছাড়া। বুবুন এক ছুটে নিতার কোলে উঠে পড়ে বলল, মা, দত্তক মানে কি? সবটাই শুনেছে নিতা, তবু বুবুনকে বলল, কে বলল এই কথাটা? বুবুন সরলভাবে বলল, পিসি ঠাম্মা বলল যে। বলো না, ওর মানে কি? যে ছেলেদের মা বাবা ছেড়ে চলে যায় তাদের যদি অন্য কেউ মা বাবার মতো আদর করে মানুষ করে, তাদের দায়িত্ব নেয়, তাদের দত্তক ছেলে বলে। বুবুন একটু ভেবে বলল, তাহলে বাবার মা বাবা বাবাকে ছেড়ে চলে গেছে বলে দাদাই আর ঠাম্মা বাবাকে দেখাশোনা করছে? নিতা কিছু না বলে বুবুনকে নিয়ে ঘরে চলে গেল। বাবলু আর সুবিমল বাবু আর দাঁড়ালেন না। এমন একটা প্রাণোচ্ছল বাড়িতে যেন মেঘের কালো ছায়া নেমে এসেছে। খুব থমথমে পরিবেশ। আলপনা দেবী ভয় পাচ্ছেন।
এমন সুন্দর সাজানো সংসারটা নষ্ট হয়ে যাবে না তো? ডিনারে সকলকে ডাকলেন, মঞ্জু দেবীও আছেন। উনি বোধহয় বুঝেছেন রাগের মাথায় একটু বেশিই বলে ফেলেছেন, তাই একেবারে চুপ করে গেছেন। নিতা সবাইকে খাবার পরিবেশন করে নিজেও বসল। কোনো কথা বলছে না ও। আলপনা দেবী আর থাকতে না পেরে নিতাকে বলে ফেললেন, বাবলুর ব্যাপারটা হয়তো তোকে বা তোর পরিবারকে জানানো উচিত ছিল, কিন্তু বিশ্বাস কর, আমরা কখনো সেভাবে ভাবিইনি। ওই মুহূর্তে মনেই হয়নি এটা বলা দরকার। তবে এখন মনে হচ্ছে বলাটা বোধহয় সত্যিই প্রয়োজন ছিল। নিতা খুব তৃপ্তির সাথে খেতে খেতে বলল, তাই বুঝি? কই, আমার তো মনে হয় না। আমার তো মনে হচ্ছে এসব অপ্রয়োজনীয় কথা না বলে ভালোই করেছ। আর এখন যেটা বলাটা সত্যিই প্রয়োজন সেটা হলো ঘুগনিটা জাস্ট ফাটাফাটি বানিয়েছ। সবাই চকিতে নিতার দিকে তাকালো। আলপনা দেবীর মন থেকে এক নিমেষে যেন পাথরটা নেমে গেল। যাক, নিতা তাহলে বিষয়টা খুব সহজেই অ্যাকসেপ্ট করে নিল। বাবলু আর সুবিমল বাবু নির্বাক শ্রোতা। বাবলুর মনে মনে নিতার জন্য খুব গর্ব হলো। অন্য কেউ হলে কিভাবে রিয়্যাক্ট করতো কে জানে। হয়তো এটাকেই একটা ইস্যু বানিয়ে সংসারে অশান্তি সৃষ্টি করত। নিতা আবার বলল, আমি তো ভাবছি পিসিমণির কথা। গর্ভে 9 মাস সন্তান ধারণ করেও যে সবাই সন্তান মানুষ করতে পারেন না, তার প্রমাণ তো উনি নিজেই দিয়েছেন। মা, তুমি এত আধুনিক মনস্ক হয়ে পিসিমণির মতো এমন ব্যাকডেটেড মানুষের সাথে বন্ধুত্ব পাতালে কি করে? মঞ্জু দেবীর মুখে কোনো কথা নেই। সত্যিই কি উনি ব্যাকডেটেড? তাহলে কি আর বাবলুকে দত্তক নেবার সময় ওইভাবে আলপনা দেবীর পাশে থাকতেন? আজ আলপনা দেবীকে এতগুলো কথা বললেন, সে কি শুধু ওনাকে হিংসে করে? কথাটা মনে হতেই মঞ্জু দেবী নিজেই যেন নিজের কাছে ছোট হয়ে গেলেন। কি করবেন উনি? মেয়ে বিদেশে, হপ্তায় একবার খবর নিয়েই খালাস। ছেলেটাও একেবারে বকে গেল। আপন বলতে দাদা বৌদি ছাড়া তো আর কেউ নেই। শ্বশুরবাড়ির গোষ্ঠী তো সেই কবেই সম্পর্ক চুকিয়ে বসে আছে। বড্ড একা লাগে ওনার। মঞ্জু দেবী ভাবলেন, সত্যিই তো, এর চেয়ে যদি একটা অনাথ বাচ্চাকে আশ্রয় দিতেন, ঠিক বৌদির মতো। মঞ্জু দেবী চোখ দুটো ভিজে উঠেছে। আর একটু হলেই দুগাল বেয়ে নেমে আসবে জলের ধারা। সে না হয় হোক, এভাবে যদি মনের কালিমা সরে যায় ক্ষতি কি? আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।